কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। নিশ্চয়ই সবাই ভালো আছো। পড়াশোনায় আসা যাক। আমরা অ্যাটমিক স্ট্রাকচার শুরু করেছিলাম আগের ক্লাসে, যার দুটো সাফল্য কমপ্লিট হয়েছে। প্রথম সাফল্য হয়েছিল এনতম বোরকক্ষে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাসার্ধের রাশিমালা, এবং সেকেন্ড সাফল্য হয়েছিল শক্তির রাশিমালা নিয়ে। ভৌতত্ত্বের এই দুটো সাফল্য নিয়ে আমরা আলোচনা করছিলাম। তৃতীয় সাফল্য যাওয়ার আগে আমি কিছু জিনিস বলতে চাই ছোট্ট করে। আমরা তাহলে এখান থেকে আমরা বিভিন্ন শক্তিমান বের করতে পারি। ধরো যদি আমি বের করি E1 E2, E2 সমান কি E1 ইন্টু Z means 1 square, 2 means 4 square. That means E2 equal to E1 by 16. তাকে আমরা বের করতে পারি E3 equal to E1 into 1 square by 3 square, sorry 2 square, that means 4. E1 equal to 9. তাহলে এইভাবে আমরা E1 এর মান জানলে সেখান থেকে E2, এইভাবে যদি আমরা E1 এর মান জানি তাহলে সেখান থেকে E2, E3, E4 এইভাবে শক্তি বের করতে পারি। তোমাদের হোমওয়ার্কের জন্য আমি দিলাম, আগেটা পড়েছিলাম তার হোমওয়ার্কটা দিলাম। E2 minus E1 E3 minus E2 E4 minus E3 E2 minus E1 অর্থাৎ E2 কক্ষ আর E1 কক্ষ শক্তির পার্থক্য, E3 minus E2 E4 minus E3 শক্তির পার্থক্যের ঊর্ধ্বক্রম। এটা হোমওয়ার্ক থাকবে। E2 minus E1 E3 minus E2 এবং E4 minus E3 এই যে শক্তির পার্থক্য, এই পার্থক্যের ক্রমটা কি হবে, ঊর্ধ্বক্রমটা কি হবে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যার নিজ নিজ অ্যান্সার পোস্ট করবে। ঠিক আছে? তাহলে আমি দেখবো কে কি বুঝবে, এবং তার হিন্টসটা হচ্ছে এইটা, এটা হচ্ছে তার হিন্টস। ক্লিয়ার? তাহলে আমাদের সাফল্য 2 কমপ্লিট। সাফল্য 3, দ্বিতীয় সাফল্য। হাইড্রোজেন বা অণু পরমাণুর এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের বেগের রাশিমালা। যেমন তৃতীয় সাফল্য হচ্ছে এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের বেগের রাশিমালা কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা সবাই জানি বোরের প্রথম স্বীকার্য হইতে mvr equal to nh by 2 পাই। বোরের প্রথম স্বীকার্য হইতে আমরা পাই কি mvr equal to nh by 2 পাই। that means v equal to nh by 2 pi m into 1 by r, that is vn equal to rn. Clear? that means nh by 2 pi m into n square hs square, উপরে থাকবে 4 pi square m z square। কাটি করে নিলে তাহলে nh nh কেটে যাবে, তার নিচে একটা nh থাকবে, উপরে 2 থেকে যাবে, 2 ওটা কেটে যাবে, তার 2 pi m z square, 2 pi m z square by nh, 2 pi z square, এখানটা কেটে যাবে, 2 pi z square into nh। অর্থাৎ আমরা কি পেলাম, vn সমান 2 pi z square by nh। এটা হচ্ছে nতম কক্ষপথে বেগের রাশিমালা। এখান থেকে আমরা লিখতে পারি vn সমান v1 into
জেড বাই এন। অর্থাৎ যত আমি এন এর মান বাড়াবো বেগ ক্রমশ কমবে, যত আমি এন এর মান বাড়াবো তার বেগ ক্রমশ কমে যাবে। অর্থাৎ নিউক্লিয়াসের কাছে যে বর্গক্ষেত্র আছে সেখানে একটু বেশি বেগে নিয়ে ঘুরবে, এবং যত নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যাবো তার বেগটা তত হ্রাস পেয়ে যাবে। যেমন আমরা দেখেছি সূর্য কেন্দ্র বিভিন্ন গ্রহগুলো ঘুরতে থাকে, সূর্যের কাছে যে গ্রহটা আছে তার কিন্তু বেগ বেশি, তাই তার বেগ বেশি হওয়ার জন্য আমরা জানি তার দিন রাতের ব্যবধানটা অনেক কম হয়, তাকে আমরা বলি বার্ষিক গতি, বার্ষিক গতিটা অনেক কম হয়। ক্লিয়ার? সাফল্য 4, সাফল্য 4 হচ্ছে রিডবার্গের সমীকরণ উৎপাদন। খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য রিডবার্গের সমীকরণ উৎপাদন, খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এই জায়গাটা, রিডবার্গের সমীকরণ উৎপাদন। বিজ্ঞানী রিডবার্গ বোস তত্ত্বকে কাজে লাগিয়ে, বিজ্ঞানী রিডবার্গ বোস তত্ত্বকে কাজে লাগিয়ে হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন ধরনের রেখা বর্ণালীর উপস্থিতি ব্যাখ্যা করেছেন। কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন সেটাকে আমরা বোস তত্ত্বের সাফল্য কাজে লাগিয়ে এই রিডবার্গের সমীকরণ উৎপাদন করব। যে সমীকরণের সাহায্যে বিজ্ঞানী রিডবার্গ দেখিয়েছিলেন যে হাইড্রোজেনের ক্ষেত্রে বিভিন্ন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেখা বর্ণালী লক্ষ্য করা যায়, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেখা বর্ণালী লক্ষ্য করা যায়। দেখি আমরা, ধরো এটা একটা কক্ষপথ, দ্যাট ইজ n1 কক্ষপথ, সরি n2 কক্ষপথ, এটা একটা কক্ষপথ, দ্যাট ইজ n1 কক্ষপথ। তাহলে এটা n1 কক্ষপথ, এটা n2 কক্ষপথ। এই কক্ষপথের শক্তি E1, এই কক্ষপথের শক্তি হচ্ছে E2, যেখানে E2 গ্রেটার দেন E1। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে নিম্নতম কক্ষপথের শক্তি, এটা উচ্চতম কক্ষপথের শক্তি। তাহলে যদি একটা ইলেকট্রন এইখান থেকে এখানে আসতে চায় তাহলে শক্তি বর্জন করতে হবে না গ্রহণ করতে হবে? হ্যাঁ, অবশ্যই উচ্চ থেকে নিম্ন হলে শক্তি বর্জন করতে হবে। কি ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি লিখতে পারি বর্জিত শক্তি কত হবে, ডেইলি, মানে পরিবর্তন। তাহলে এখানে এনার্জিটাকে লস করতে হবে, কত এনার্জি লস করতে হবে, ডেইলি পরিমাণ। তা ডেইলি সমান কি লিখতে পারি, E2 মাইনাস E1। আর ডেইলি সমান আমরা কি জানি, এইচ নিউ, বোরের থার্ড সি কার্য থেকে জানি। তাহলে এইচ নিউ সমান E2 জায়গায় কি লিখতে পারি, E2 মানে আমরা জানি মাইনাস 2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴ বাই E2 মানে 2 নম্বর কক্ষপথের মানে n2, তাহলে n2 স্কয়ার h স্কয়ার। কারণ আমরা শক্তির রাশিমালা কি পড়েছিলাম, 2 পাই স্কয়ার m জেড স্কয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। তাই n এর জায়গায় জাস্ট n2 টা বসিয়েছি, মাইনাস মাইনাসে প্লাস 2 পাই স্কয়ার m জেড স্কয়ার 4 বাই n1 স্কয়ার h স্কয়ার। একটু সাজিয়ে নিই এখান থেকে, তাহলে h নিউ নিউ মানে c বাই ল্যামডা সমান কি, এখান থেকে সাজিয়ে নিলে 2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴ বাই h স্কয়ার ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। জাস্ট সাজিয়ে নিয়েছি, আর কিছু না। এখান থেকে 1 বাই ল্যামডা ইকুয়াল টু কত পড়ে থাকবে, তাহলে এই ch টাকে দিয়ে চলে আসবে, তাহলে 2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴ বাই ch কিউব h স্কয়ার ch কিউব ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ক্লিয়ার? এই মানটা পুরোটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই ধ্রুবককে নাম দিচ্ছে কি, রিডবার্গ ধ্রুবক। 1 বাই ল্যামডাকে আমরা কি বলি, তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু নিউ বার। কেন না, আমরা জানি নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যকে বলা হয় তরঙ্গ সংখ্যা। নিউ বার সমান দ্যাট মিন্স আর, এই পুরোটার মান হচ্ছে আর, আর ইন্টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার।
দ্যাট মিন্স এটাই হচ্ছে রিডবার্গের সমীকরণ। এই যে সমীকরণটা পাওয়া গেল, এই সমীকরণটাকেই বলা হচ্ছে রিডবার্গ সমীকরণ। এই সমীকরণ যেটা পাওয়া গেল, এই সমীকরণকে আমরা কি বলছি? রিডবার্গের সমীকরণ। রিডবার্গের সমীকরণ সমীকরণ এবং এই আরটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে এই সমীকরণ উৎপাদন করে বিজ্ঞানী রিডবার্গ দেখিয়েছিলেন যে হাইড্রোজেন পরমাণু বিভিন্ন রেখা বর্ণালী বিভিন্ন সময় দেখাতে পারে। কিভাবে সমীকরণ উৎপাদন করলো নিশ্চয়ই প্রত্যেকে বুঝে গেছে। তাহলে এখান থেকে লাস্ট সমীকরণ আমরা তুলে নিচ্ছি ওপরে। কি পেলাম? নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এবার জেডটার মান চেঞ্জ হয়ে গেলে ওটা অনেকে আর ইন্টু জেড স্কোয়ার লিখে রাখবে, আর ইন্টু জেড স্কোয়ার। ওকে, এখানে লিখে রাখলাম আর ইন্টু জেড স্কোয়ার, আর ইন্টু জেড স্কোয়ার। দ্যাট মিনস এটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। এবার একটু আমি দেখবো যে কিভাবে রিডবার্গ সমীকরণ কাজে লাগিয়ে বিজ্ঞানী রিডবার্গ বিভিন্ন ধরনের রেখা বর্ণালী দেখিয়েছে। একটা ছবি এঁকে দেখ। ধরো এটা হচ্ছে আমার প্রথম বর্গপক্ষ n=1, এটা হচ্ছে আমার দ্বিতীয় বর্গপক্ষ দ্যাট ইজ n=2, এটা আমার তৃতীয় বর্গপক্ষ n=3, এটা হচ্ছে চতুর্থ বর্গপক্ষ n=4, এটা পঞ্চম বর্গপক্ষ n=5, এটা ষষ্ঠ বর্গপক্ষ n=6, এটা সপ্তম বর্গপক্ষ n=7। তাহলে 7টা বর্গপক্ষ আছে। সমস্ত ইলেকট্রনগুলো 1 নম্বর কক্ষ হতে ফিরে আসছে। তাহলে এইখান থেকে ইলেকট্রনটা এখানে আসছে, এখান থেকে ইলেকট্রনটা এখানে এসছে, 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 এখান থেকে ইলেকট্রনটা এখানে এসছে। অর্থাৎ n1=1, মানে যেখানে ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে ফিরে আসে সেটা হচ্ছে n1, আর যেখান থেকে আসে সেটা কি n2। তাহলে n2 হচ্ছে যেখান থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে, আর n1 হচ্ছে যেখানে ফিরে আসে অন্তিম অবস্থা বা ভূমিস্তর অবস্থা। n2টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, মানে গ্রেটার দ্যান 1 ইকুয়াল টু গ্রেটার দ্যান 1, অর্থাৎ একের থেকে বেশি, একের থেকে বেশি 2 3 4 5 6, অর্থাৎ একের থেকে বেশি। তাহলে n1=1 আর n2=1, একের থেকে বেশি। তখন আমরা একটা বর্ণালী পাচ্ছি বা স্পেকট্রা পাচ্ছি, অবশ্যই লাইন স্পেকট্রা বা রেখা বর্ণালী পাচ্ছি। এই বর্ণালীকে নাম দেওয়া হয়েছে লিম্যান সারি বর্ণালী। এটা একটা রেখা বর্ণালী। তাহলে হাইড্রোজেন যে রেখা বর্ণালী দেখায়, আমরা এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারলাম যে প্রত্যেকটি ইলেকট্রন শক্তি বিকিরণ করে যখন তারা ভূমিস্তরে ফিরে আসে, তখন ইলেকট্রনগুলো যে বিকিরিত শক্তিটা কম্পাঙ্ক আকারে মুক্ত হয়। এই কম্পাঙ্কযুক্ত পটিকেই বর্ণপটিকেই আমরা এক কথা বলি বর্ণালী। তাহলে এই বর্ণালী হচ্ছে লিম্যান সারি বর্ণালী। তাহলে কখন লিম্যান সারি বর্ণালী হয়? যখন n1=1 এবং n2=1। যদি n1=2 হয়, n1=2, আচ্ছা সরি, এই লিম্যান সারি বর্ণালীটা আমরা খালি চোখে দেখতে পাই না, কারণ এটা ইউভি রিজিয়নের মধ্যে আছে। ইউভি মিন্স অতি বেগুনি রশ্মিত অঞ্চলের মধ্যে আছে। যদি n2=2 এবং n2=2, মানে ইলেকট্রনগুলো সব এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে এসছে, এখান থেকে এখানে এসছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, অর্থাৎ সবাই 2 নম্বর কক্ষতে ফিরে এসছে। কোথা থেকে? বিভিন্ন কক্ষপথ থেকে। কারণ সেই বর্ণালীকে বলা হয় বামার সারি বর্ণালী। এই বর্ণালীটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই, ভিজিবল রিজিয়ন বা দৃশ্যমান অঞ্চলে অবস্থিত। দৃশ্যমান, এই বর্ণালীটা কিন্তু দৃশ্যমান, আমরা খালি চোখে দেখতে পাই, বামার সারি বর্ণালী। এবং এটাই প্রথম আবিষ্কৃত বর্ণালী। খুব রিমেম্বার, এটা খুব শর্ট কোশ্চেন আছে। এটাই যে প্রথম আবিষ্কৃত বর্ণালী।
এই হচ্ছে বামার সারি বর্ণালী, যদিও সেকেন্ড লিখেছি কিন্তু এটাই হচ্ছে প্রথম আবিষ্কৃত। যদি n1 = 3 হয় তার 3 নম্বর কত ছয় ফিরে আসবে, তাহলে n2 টা নিশ্চয়ই বুঝতেই পেরেছো গ্রেটার দ্যান 3, 3 থেকে বেশি হবে, সেটাকে বলা হয় প্যাসেন সারি বর্ণালী। প্যাসেন সারি বর্ণালী এটা কোন রিজিয়ন আছে? অবলোহিত রশ্মি রিজিয়ন। অবলোহিত রশ্মি মানে আইআর রিজিয়ন। যদি n1 = 4 আর n2 > 4 হয়, 4 থেকে বেশি হয়, মানে 4 থেকে বেশি থেকে তাহলে 4 নম্বর কক্ষতে ফিরে আসবে, তখন তাকে বলা হয় ব্র্যাকেট সারি বর্ণালী। ব্র্যাকেট সারি বর্ণালী এটা কোন রিজিয়ন আছে? FIR, ফার ইনফ্রারেড রিজিয়ন, অতিবেগুন অবলোহিত রশ্মির থেকেও বেশি দূরবর্তী অঞ্চল। n1 = 5, n2 > যদি 5 হয় তখন বলা হয় ফ্রুন সারি বর্ণালী। ফ্রুন সারি বর্ণালী এটাও FIR রিজিয়ন, ফার ইনফ্রারেড রিজিয়নে আছে। লাস্ট যদি n1 = 6 হয় এবং n2 > 6 হয় তখন তাকে বলা হয় হামফ্রিস সারি বর্ণালী। হামফ্রিস সারি বর্ণালী এটাও হচ্ছে FIR রিজিয়নে। তাহলে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পরমাণু তার শক্তি বিকিরণ করে বিভিন্ন কক্ষতে যখন ফিরে আসে তখন তারা বিভিন্ন ধরনের স্পেকট্রা বা বর্ণালী দেয়। তাদের মধ্যে একটাই যেটা প্রথম আবিষ্কৃত বললেন বামার বর্ণালী, সেটা হচ্ছে দৃশ্যমান। অর্থাৎ আমরা যে লাল নীল সবুজের মেলারে যে এত কালার দেখি, কালার বিভিন্ন জিনিস দেখি, সেটা হচ্ছে একটাই বর্ণালীর জন্য, সেটা হচ্ছে দৃশ্যমান বর্ণালী। দৃশ্যমান বা ভিজিবল রে বর্ণালীর জন্যই আমরা দেখতে পাই, বাকিগুলো কিন্তু আমরা কোনোগুলো আমাদের খালি চোখে দেখা যায় না। ঠিক আছে, তাহলে আমি যদি এই সিরিজটা মনে রাখতে পারি তাহলে বলে দিতে পারি কোনটা কি সারি। যদি n1 = 1 হয়, যদি 1 নম্বর কক্ষে সব ফিরে আসে তাহলে ম্যান সারি, 2 নম্বর কক্ষে ফিরে এলে বামার সারি, 3 নম্বর কক্ষে ফিরে এলে প্যাসেন সারি, 4 নম্বর কক্ষে ফিরে এলে ব্র্যাকেট সারি, 5 নম্বর কক্ষে ফিরে এলে ফ্রুন সারি, 6 নম্বর কক্ষে ফিরে এলে হামফ্রিস সারি। ওকে, এবার এখানে কি ধরনের কোশ্চেনগুলো পড়ে একটু দেখা যাক। এবার এখানে কি ধরনের কোশ্চেন পড়ে একটু দেখা যাক, একটা এক্সাম্পল বললেই বোঝা যাবে। ধরো আমাদের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বামার সারির ক্ষেত্রে কোশ্চেন, বামার সারির ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বামার সারির ক্ষেত্রে রেখা বর্ণালী সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। মানে একটা কোশ্চেন দিল বামার সারির ক্ষেত্রে রেখা বর্ণালী সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অবশ্যই লিখে রাখতে পারো এটা H পরমাণুর জন্য, H পরমাণু। আচ্ছা, বামার সারি তুমি নিজেই বলো, বামার সারি, বামার সারি মানে n1 = 1, কিন্তু n2 টা কি হবে সেই সম্বন্ধে কিছু বলেনি। n2 টা কি হবে সেই সম্বন্ধে কিছু বলেন। অর্থাৎ ছবিটা যদি আমি এঁকে দেখাতে পারি, that is n1 1 2 3 4 5 6 7, অর্থাৎ সে কোথায় আসবে? এই কক্ষপথে ফিরে আসবে, আমার সারিতে আসবে। মানে n1 = 2 হবে, অর্থাৎ সে কোন পথে ফিরে আসে? বামার, মানে এই কক্ষপথে ফিরে আসবে, এই কক্ষপথে সে কিন্তু ফিরে আসবে। কোথা থেকে আসবে যেটা বলে, তাহলে সূত্রটা এবং হাইড্রোজেন পরমাণু বলেছে মানে z = 1। তাহলে সূত্রটা কি আছে আমার? নিউ বার = r × z² × 1/n1² - 1/n2²। তাহলে নিউ বারকে কি লিখি? 1/λ, কেন? যেহেতু আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, ইনটু আর যেটার মান কত? 1, তাহলে 1² ইনটু দ্যাট মিন্স 1, তাহলে n² = 1, সরি 1/4, বামার সারি বলছে মানে 1/4, 1/2² মানে 1/4, 1/2² মাইনাস n2 টা বলেনি আমার,
এখানে একটা সহজ নিয়ম আছে, খুব ইজিলি মনে রাখবে। যদি আমাকে বলে ল্যামডা ম্যাক্স মানে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ম্যাক্স, তাহলে ল্যামডা যদি কখনো ম্যাক্স জানতে চাই মনে রাখবে n2টা সবসময় মিন হবে, n2টা মিন হবে। তাহলে n2টা মিন মানে 2 এর সবচেয়ে কাছে কোনটা আছে, 2 এর সবচেয়ে কাছে কোনটা 3 আছে, তাহলে n2 এর জায়গায় তখন কি কথা বসাবো 3 বসাবো, অর্থাৎ 1 - 3 স্কয়ার। অর্থাৎ এইখান থেকে এখানে যাচ্ছে, এইখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে n2 সবচেয়ে কাছে কোথা থেকে যাচ্ছে 3 নম্বর কথা থেকে। তাহলে যদি ল্যামডা ম্যাক্স বলে তাহলে n2 কে সবসময় কোথায় বসাতে হবে, মিনে বসাতে হবে। কোথায় বসাতে হবে, মিন, এবং এটা মান আসবে, দ্যাট মিন্স ল্যামডা ম্যাক্স সমান উত্তরটা আসবে শেষ পর্যন্ত ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু 6.56, মান বসিয়ে দিতে পারি এখানে 1 ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু আর এর মান দেওয়া থাকবে, রিডবার্গ কনস্ট্যান্টের মান দেওয়া থাকবে, ওটা 109737 ইনটু 1/4 মাইনাস 1/9, এটা সলভ করে নেবে, উত্তর আসবে ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু 6.56 10 - 5 সেম। এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। তা কি বের করলো ল্যামডা ম্যাক্স, যদি এটা ম্যাক্স হয় তরঙ্গ দৈর্ঘ্য যদি ম্যাক্সিমাম হয় তাহলে n2 কে মিনিমাম আসবে। কার সাপেক্ষে মিনিমাম, যে বর্ণালী বলেছে, এখানে কি বর্ণালী রয়েছে বামার সারি, বামার সারি 2 হয় তার মিনিমাম কত 3 হবে। কিন্তু যদি আমার এই অঙ্কটায় সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাইছে মানে ল্যামডা মিন জানতে চাইছে, ল্যামডা মিন, ল্যামডা মিন মানে সবসময় হবে n2 ম্যাক্স, তাহলে n2 ম্যাক্স মানে n2, দ্যাট মিন্স n2, এই n2টাকে ম্যাক্স হতে হবে, n2 যে n2টা আমি বুঝলেন সেই n2টাকে ম্যাক্স হতে হবে, n2 ম্যাক্স হতে হবে। তাহলে ল্যামডা যখন মিন বলবে তাহলে n2 ম্যাক্স হতে হবে, তাহলে ম্যাক্সিমাম মানে কত ইনফিনিটি, অতি অসীম থেকে ইলেকট্রনটা আসছে, তাহলে দ্যাট মিন্স তখন এটা হবে ল্যাম ইনফিনিটি স্কয়ার। তাহলে যখন তুমি মিন বলবে তখন এটা ম্যাক্স বসে যাবে। তাহলে এখানে মনে রাখবে কথাটা, ল্যামডা ম্যাক্স মানে ইনটু মিন, আর ল্যামডা মিন মানে ইনটু ম্যাক্স। ওকে, তাহলে এখানে আসবেন, তাহলে ইনটু 1/4 1/0 স্কয়ার পালিয়ে যাবে, তাহলে এই মানটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমি পেয়ে যেতে পারি ল্যামডা মিন সমান 3.64 into 10 to the power minus 5 সেম। এখানে একটা জিনিস ভালো করে ক্লিয়ার হয়ে গেল, যদি আমাকে ল্যামডা ম্যাক্স বের করতে বলে তাহলে আমি n2টা, এখানে n1 তো ফিক্সড, বামা সারি মানে n1টা 2 হবে, যদি প্যাশন সারি বলতে n1টা 3 হবে, n2টা ফিক্স, n1টাকে আমি ফিক্স করব, n2টাকে চেঞ্জ করব। যদি আমাকে ল্যামডা ম্যাক্স বলে তাহলে n2কে আমি মিন বসাবো, মানে যে অক্ষর দিয়ে আছে তার ঠিক পরেরটা বসাবো। যদি আমাকে ল্যামডা মিন জানতে চাই তাহলে n2 ম্যাক্স, ম্যাক্স মানে অলওয়েজ ইনফিনিটি, সবচেয়ে কাছের যে বর্ণালীটাকে এইচ আলফা বর্ণালী বলা হয়, তারপরে বর্ণালীটাকে বলা হয় এইচ বিটা বর্ণালী, তারপরে বলা হয় এইচ গামা বর্ণালী, তারপরে এইচ ডেল্টা বর্ণালী, এইভাবে নাম দেওয়া হয়। সবচেয়ে কাছের বর্ণালীটা বলছে এইচ আলফা, তাহলে বামার সারি এইচ আলফা মানে n1 = 2 n2 = 3, বামার সারি এইচ বিটা মানে n1 = 2 তাহলে 2 ঘর, তাহলে n2 = 2 ঘর মানে 3 4 মানে 4, বুঝেছে, 2 ঘর করে বাড়বে, সবসময় 2 ঘর করে বাড়বে, n1 যা হবে n2টা তার 2 ঘর করে বাড়বে যদি বিটা বলে। ক্লিয়ার হয়ে গেল? হোম টাস্ক থাকবে একটা, প্যাশন সারি হোমওয়ার্ক থাকবে এটা, প্যাশন সারি বর্ণালী, প্যাশন সারি বর্ণালী ক্ষেত্রে, প্যাশন সারি বর্ণালী ক্ষেত্রে এই যে বিটা রেখার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা
নির্ণয় করো। তাহলে এখানে কি কি বের করতে হবে? প্যাসেঞ্জ সারি বর্ণালী ক্ষেত্রে এইচ বিটা রেখার কম্পাঙ্ক, কম্পাঙ্ক আমি সূত্র করে দিয়েছি, কম্পাঙ্ক নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, এটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক এটার নাম হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক সমান হচ্ছে নিউ সমান সি বাই ল্যামডা, সেটা হচ্ছে আলোর বেগ। আর আর তরঙ্গ দৈর্ঘ্য জানো, আমি দেখিয়ে দিয়েছি। তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই তিনটে জিনিস বের করো, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটা যে হোমওয়ার্ক, এটাও তোমরা কি করবে? উত্তর করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে পোস্ট করবে। ক্লিয়ার? যদি এই রেখা বর্ণালীগুলোর ক্ষেত্রে আয়নন বিভব দেওয়া থাকে অঙ্ক, তোমরা কোনো অঙ্ক করতে গেছো, সেখানে রেখা বর্ণালীর ক্ষেত্রে রেখা বর্ণালীর মান বের করছো, কিন্তু মানটা কিসে দেওয়া আছে? আয়নন বিভবে দেওয়া আছে, আয়নন বিভব। তাহলে সেক্ষেত্রে সূত্রটা বসাবে এইচ সি বাই ল্যামডা সমান আই ই ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, এটা কখন বসাবে এই সূত্রটা? যদি আয়নীয়ন বিভব দেওয়া থাকে, আয়নীয়ন বিভব থাকে, যদি আয়নন বিভব থাকে, সেক্ষেত্রে এইচ সি বাই ল্যামডা সমান আই ই, এই সূত্র বসাতে হবে। বুঝতে পারছি অঙ্ক করার সময়? যদি অঙ্কে এটা এইচ নিউজ থেকে এসছে, ডেল ই সমান আই ই ইন্টু 1/n স্কোয়ার ইন্টু স্কোয়ার। আবার ডেল ই সমান আমরা কি লিখতে পারি? এইচ নিউ, তাহলে এইচ নিউ সমান আই ই ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইচ সি বাই ল্যামডা সমান আই ই ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে, ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য এই সূত্রগুলো লাগবে। আমি প্রথমেই বলেছিলাম আগের ক্লাসে যে সূত্রগুলো বক্স করে দেবো, এগুলো ম্যাথমেটিক্যাল ল পরীক্ষার জন্য লাগবে অঙ্ক করতে গেলে। যদি আয়নন বিভব দেওয়া থাকে, যদি কোনো অঙ্কে আই মানে আয়নন বিভব, আয়নেশন এনার্জি, তাহলে তখন সবসময় তোমরা এই সূত্রটা ফলো করবে। ক্লিয়ার? নেক্সট, আর এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কতগুলো রেখা পাওয়া যেতে পারে। ধরো তোমাকে এরকম একটা দিল, একটা ইলেকট্রন ধরো এইখানে আছে, n equal to 1, n equal to 2, n equal to 3, n equal to 4, n equal to 5। একটা ইলেকট্রন ধরো এইখানে আছে, একটা ইলেকট্রন ধরো এইখানে আছে, তাহলে সে কোথায় আসতে চাইবে? n equal to 1 মানে এইখানে আসতে চাইবে। তাহলে সে কতগুলো রেখা দেবে? কতগুলো রেখা দেবে? তাহলে একটা ইলেকট্রন এখানে আছে, এখানে আসতে চাইবে, সে কতগুলো রেখা দেবে? তাহলে আমরা কি করব? একে একে করবো, কতগুলো রেখা দিতে পারে। তাহলে এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা। ঠিক আছে, তাহলে এখানে কটা দেখতে পাচ্ছি? 4টা রেখা। তাহলে n 4টি রেখা। এটাকে আমরা ছবি না এঁকে সহজে সূত্র বসাতে পারি। সূত্র হচ্ছে রেখার সংখ্যা সমান n ইন্টু n মাইনাস 1/2। রেখার সংখ্যা সমান n ইন্টু n মাইনাস 1/2। nটা যেখানে কক্ষপথের সংখ্যা। তাহলে এক্ষেত্রে তুমি বসিয়ে দাও, n এর মান কত? 5। তাহলে 5 ইন্টু y মাইনাস 1/2, তাহলে 5 ইন্টু 4, আর এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, আর তাহলে এখান থেকে এটা, এখান থেকে এটা, তারপরে লাস্ট হচ্ছে এখান থেকে। তাহলে 4, 3,
2 1, 4 3 7 2 9 1 10 অঙ্ক করলে বাই 2 10। তাহলে কেউ যদি ছবি এঁকেও করতে পারে, আবার কেউ এটাকে কি ডাইরেক্ট সূত্র বসে করতে পারে। এটা কিসের জন্য? রেখার সংখ্যা যদি জানতে চাই যদি কোনো সূত্রে যে এই কতগুলো রেখা দিতে পারে, তাহলে কিন্তু আমরা এই সূত্র কাজে লাগাবো। তাহলে কি বললাম, আমি আবার রিপিট করছি কথাটা, যে যদি কোনো পরমাণুর ক্ষেত্রে কতগুলো রেখা সৃষ্টি হতে পারে সেটা জানতে চাই, তখন রেখার সংখ্যা জানতে চাইলে এই সূত্র লাগাবে। ঠিক আছে? এটা দুভাবে করা যায়, এরকম ছবি এঁকে কেউ করতে পারে, আর কেউ এরকম ক্যালকুলেশন করে করতে পারে। কোশ্চেনটা কি থাকে, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি এখানে তোমাদেরকে সুবিধার জন্য। কোনো একটি পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন উদ্দীপ্ত স্যার, একটি ইলেকট্রন উদ্দীপ্ত দশায় চতুর্থ বোর কক্ষে পৌঁছায়, চতুর্থ বোর কক্ষে পৌঁছায়, উদ্দীপ্ত অবস্থায় চতুর্থ বোর কক্ষে পৌঁছায়, ফোর্থ বোর অরবিটালে পৌঁছায়। উদ্দীপ্ত ইলেকট্রনটি শক্তি বিকিরণ করে কতগুলি রেখা বর্ণালী দেখায়। সেক্ষেত্রে আমরা সরাসরি এই সূত্র কাজে লাগাবো। এর উত্তরটা আছে এই সূত্র, এই সূত্র কাজে লাগাবো। কিভাবে? চতুর্থ বোর কক্ষ বলছে মানে এন এর মান বসে দেবো। তাহলে এক্ষেত্রে এই একই রকম হবে। চতুর্থ বোর কক্ষ বলছে মানে এন এর মান কত বসাবে? তখন 4 বসাবে। তাহলে 4 × 4 - 1/2 মানে হচ্ছে এখান থেকে হবে 2 × 4 2 × 3 অর্থাৎ 6টা। অর্থাৎ আমরা যদি এই সূত্র বসাই তাহলে এখান থেকে ইজিলি আমরা কতগুলো রেখা আছে সেটা বের করে নিতে পারি। ঠিক আছে? দুটো তোমাদের হোম টাস্ক থাকবে, হোম টাস্কগুলো লিখে দিচ্ছি আমি। এগুলো হোম টাস্কগুলো পরে ডেটে করবে, যে না পারবে আমাকে দেখাবে। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি উদ্দীপ্ত কোন কক্ষ থেকে সুস্থির কক্ষপথে এলে 10টি রেখা পাওয়া যায়। 10টি রেখা পাওয়া যায়। তাদের মধ্যে কতগুলি দৃশ্যমান অঞ্চলে আছে? হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন উদ্দীপ্ত কোনো কক্ষ থেকে সুস্থির কক্ষপথে এলে 10টি রেখা বর্ণালী পাওয়া যায়। তাদের মধ্যে কতগুলি দৃশ্যমান অঞ্চল আছে? 10টি রেখা পাওয়া যায়, তাদের মধ্যে কতগুলি দৃশ্যমান অঞ্চল আছে। এই হোম টাস্কটা করে তোমরা ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাদের বোর তত্ত্বের যে সাফল্যগুলো নিয়ে আলোচনা করা ছিল সেই সাফল্যটা আমরা মোটামুটি এই ক্লাসে কমপ্লিট করে ফেললাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা দেখব যে বোর তত্ত্বের মধ্যে কি কি সমস্যা বা ত্রুটিগুলো লুকিয়ে আছে এবং সেই ত্রুটিগুলো পরবর্তীকালে কোনো বিজ্ঞানী বা কোনো তত্ত্বে কিভাবে সেগুলো ব্যাখ্যা করা হলো। ক্লিয়ার? আজ তাহলে এতটা।